সন্ত্রাসবাদীদের একমাত্র পুঁজি হচ্ছে ভয়। যতক্ষণ মানুষ ভয় পাবে ততক্ষণ সন্ত্রাসবাদীরা তাদের কাজ চালাতে থাকবে। যেই মুহূর্তে সন্ত্রাসবাদীদের কেউ ভয় পাচ্ছে না, ভয় পাওয়াটা বন্ধ করে দেবে, তখন কিন্তু সন্ত্রাসবাদীরা ভয় পেতে শুরু করে। আর ভয় থেকেই আক্রমণের কথাগুলো বলছি, কারণ ওরা ভয় পাচ্ছে শুভেন্দু বাবুকে, ওরা ভয় পাচ্ছে আমাদের আরো কিছু সাংবাদিকদের। আমরা পণ করেছি যে ভারতবর্ষের ওপর কেউ আঙ্গুল তুললে, ভারতবর্ষকে টুকরো করার চেষ্টা করলে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাব। এই সমস্ত আক্রমণের ধমকি দিয়ে আমাদের থামানো যাবে না, শুভেন্দু বাবুকেও নয়, আমাদের কারোকেই নয়। আমি জানি না ফিরহাদ হাকিমের কি মনোভাব হচ্ছে, কি ব্যাপার, কিন্তু আমার জন্য চিন্তার ব্যাপার এবং বাংলার মানুষের জন্য চিন্তার ব্যাপার হওয়া উচিত। কলকাতার নাগরিকদের তো হওয়া উচিত। জমা জল না থাকলে মশার লার্ভা হয় না, মশা জন্মায় না। দুর্ভাগ্যক্রমে পুরো পশ্চিমবঙ্গটাকে জমা জলে পরিণত করেছে এবং সন্ত্রাসবাদ নামের এই মশারা এখানেই লার্ভা ডিম পাচ্ছে, এখানেই বড় হচ্ছে, এবার এরা কামড়াচ্ছে। আমি তো চ্যালেঞ্জ করেছি, আপনারা ভারতবর্ষের সীমান্তের 10 ফিটের মধ্যে এসে চিৎকারটা করুন, ওইখানেই কবর দিয়ে দেওয়া হবে। দেখুন, ব্যাপারটা শুধু শুভেন্দু অধিকারী বা দীপাঞ্জন বলে নয়, আরো 2-1-4জন সাংবাদিকের নামও উঠে আসছে। এখন ব্যাপারটা হচ্ছে, বাংলার মানুষকে একটা তো সিদ্ধান্ত নিতে হবে যে হয় আমরা সন্ত্রাসবাদীদের পক্ষে বা তাদের ভয় পেয়ে চুপ করে থাকবো বা আমার কোনো নির্দিষ্ট হিডেন এজেন্ডা রয়েছে, অথবা আমি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আওয়াজ ওঠাবো। কারণ সন্ত্রাসবাদীরা যদি ভারতবর্ষকে টুকরো করতে চায়, ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষাকে চ্যালেঞ্জ করতে চায়, আমরা পরিষ্কার বলছি, আমরা নখ দাঁত নিয়ে লড়ে যাব। এখন শুভেন্দু বাবু ঘটনাচক্রে পশ্চিমবঙ্গে একমাত্র নেতা, এবং অবভিয়াসলি সুকান্ত বাবুও যথেষ্ট অ্যাগ্রেশন নিয়ে বলছেন, কিন্তু শুভেন্দু বাবু যেরকম ভাবে অত্যন্ত আক্রমণাত্মক ভাবে এই সন্ত্রাসবাদীদের বা বাংলাদেশের এই মৌলবাদী শক্তিগুলোকে আক্রমণ করছেন, ন্যাচারালি আমাদের রাষ্ট্রীয় সুরক্ষার উপর ওরা আঙুল ওঠাচ্ছে, ভারতবর্ষের উপর আঙুল ওঠাচ্ছে। তো এই প্রশ্নগুলো শুভেন্দু বাবু যখন করছেন, তো সেটার জন্য খুব স্বাভাবিকভাবেই এই সন্ত্রাসবাদীদের একটা সমস্যা আছে। সন্ত্রাসবাদীদের একমাত্র পুঁজি হচ্ছে ভয়। যতক্ষণ মানুষ ভয় পাবে ততক্ষণ সন্ত্রাসবাদীরা তাদের কাজ চালাতে থাকবে। যেই মুহূর্তে সন্ত্রাসবাদীদের কেউ ভয় পাচ্ছে না, ভয় পাওয়াটা বন্ধ করে দেবে, তখন কিন্তু সন্ত্রাসবাদীরা ভয় পেতে শুরু করে। আর ভয় থেকেই আক্রমণের কথাগুলো বলছি, কারণ ওরা ভয় পাচ্ছে শুভেন্দু বাবুকে, ওরা ভয় পাচ্ছে আমাদের আরো কিছু সাংবাদিকদের, যারা দিনের পর দিন বাংলার মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করছি। কারণ দেখুন, যে কোনো বড় ঘটনা, যেমন ধরুন এইডস জনসচেতনতা ছাড়া এইডসকে কন্ট্রোল করা সম্ভব নয়, এটা বারবার প্রমাণিত সত্য। ক্যান্সার, সিগারেট খেলে ক্যান্সার হয়, সেটা জনসচেতনতা দিয়ে বন্ধ করাতে হচ্ছে। সেরকম সন্ত্রাসবাদের বিরুদ্ধে যদি জনসচেতনতা না ওঠে, তাহলে এই দাম দিতে হবে। সন্ত্রাসবাদীরা সেটাই চায়। এবং এখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানুষের চেতনা কারা জাগাচ্ছে? বাংলাতে তো আমি আর কাউকে দেখতে পাচ্ছি না। শুভেন্দু বাবু, গোটা কয়েকজন সাংবাদিক, 1-2টি চ্যানেল, আর আমার মতো একজন সামান্য মানুষ। কিন্তু আমরা পণ করেছি যে ভারতবর্ষের ওপর কেউ আঙ্গুল তুললে, ভারতবর্ষকে টুকরো করার চেষ্টা করলে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাব। এই সমস্ত আক্রমণের ধমকি দিয়ে আমাদের থামানো যাবে না, শুভেন্দু বাবুকেও নয়, আমাদের কারোকেই নয়। ওরা ওদের চেষ্টা করুক, আমরা আমাদের মতো লড়াই চালিয়ে যাব। রাজ্যে বসে ভোটার কার্ড, আধার কার্ড বা পাসপোর্ট, এই জাতীয় পরিচয়পত্রগুলো এইসব অনুপ্রবেশকারীরা পেয়ে যাচ্ছে এবং জানা যাচ্ছে যে জঙ্গি ধৃত হয়েছে কেরল থেকে, তার রাজ্যের ভোটার লিস্টের নাম রয়েছে। এবং এই বিষয় নিয়ে যখন প্রশ্ন করা হয়েছে, তখন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি পরিষ্কার কথায়, মানে পরিষ্কার গলায় বলেছেন যে এর দায় কেন্দ্রকে নিতেই হবে, অনুপ্রবেশের দায় কেন্দ্রকে নিতেই হবে। এবং সেক্ষেত্রে আমরা কি তার কথাটাকে খুব একটা অগ্রাহ্য করতে পারি? কারণ এই সমস্ত যে পরিচয়পত্রগুলো আছে, সেখানে কেন্দ্রের ছাপ না পড়া পর্যন্ত সেটা তো গ্রাহ্য হয় না। কেন্দ্র কি দায় এড়াতে পারবে? আজকের ভারতবর্ষে একটা বড় সমস্যা রাজনীতিকে নিয়ে, কে রাজনীতিকে লোকে ঘৃণার চোখে দেখে, লোকে ক্রুদ্ধ হয়, হতাশ হয়। কিন্তু রাজনীতিতে যে এত রঙ্গরসিকতা, এত মজার ব্যাপার লুকিয়ে আছে, সেটা এই ফিরহাদ হাকিমের বক্তব্য না শুনলে হয়তো আমিও জানতাম না।
আমি আজকে ওনার একটি প্রোগ্রামে এক্ষুনি বললাম, আমি দেখলামও। ফিরহাদ হাকিম বোধহয় ক্রিসমাসের কোনো একটা অনুষ্ঠানে গিয়ে বাংলাদেশের এই জসিমউদ্দিন রহমানি, আল কায়দার যে বাংলাদেশ টিমের হেড, এবিটি আনসারুল্লাহ বাংলা টিমের হেড জসিমউদ্দিন রহমানি, যার বিরুদ্ধে 7খানা মার্ডার কেস, উদারমনা ব্লগারদের হত্যার, নির্মমভাবে হত্যার দায় রয়েছে, তাকে যাবজ্জীবন জেলে পাঠিয়েছিল হাসিনা বাজেদ, আর এই ইউনূসের অসাংবিধানিক এবং অবৈধ সরকার এসে তাকে মুক্তি দেয়। এবং যে হিটম্যান আনসারুল্লাহ বাংলা টিম বা আল কায়দার যে হিটম্যান জসিমউদ্দিন রহমানির ডান হাত জাকারুল্লাহ খান, তাকেও ছেড়ে দেওয়া হয়েছে এবং তার ফাঁসির অর্ডার হয়েছিল, তাকেও ছেড়ে দেওয়া হয়েছে। এখন এইগুলো, এই সমস্ত লোকজনকে ফিরহাদ হাকিম, বাংলার মেয়র, কলকাতার মেয়র, মাফ করবেন, এই কলকাতার মেয়র যখন বলেন যে ক্রিমিনালস বা হুলিগানস তকমাটা দেয়, তখন কিন্তু আমরা ভেবে পাই না যে আমরা হব না ক্রুদ্ধ হব। এই যে একটা সব জিনিসকে লঘু করে দেখানোর চেষ্টা, এটা কি কোনো বার্তা দেওয়া হচ্ছে যে এই বার্তাটা যাচ্ছে যে বাংলায় তোমরা সহযোগী পরিবেশ পাবে, বাংলায় তোমাদের সন্ত্রাসবাদী নয় আমরা ক্রিমিনাল হিসাবে দেখব, বা আমরা সন্ত্রাসবাদী শব্দটাকে বলতে, জঙ্গি শব্দটা বলতে বা ইসলামিক জঙ্গি শব্দটা বললে আমাদের সমস্যা হবে, সুতরাং আমরা তোমাদের সমস্যা তৈরি করব না, বাংলায় তোমরা স্বাগত। এটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু নিঃসন্দেহে একটা সাংঘাতিক দুশ্চিন্তার ব্যাপার, অবভিয়াসলি। কারণ সাধারণ মানুষ বলছে না, আমি বলছি না, তুমি বলছো না, কলকাতার মেয়র বলছেন। সেখানে কলকাতার মানুষকে ভাবতে হবে, জসিমউদ্দিন রহমানি থেকে শুরু করে এদের যদি ক্রিমিনাল আখ্যা দেওয়া হয় তাহলে কি হবে আমি জানি না। মানে ওসামা বিন লাদেন যদি বেঁচে থাকতেন, উনি বোধহয় সব থেকে খুশি হতেন, উনি বোধহয় কোনো গুহায় আফগানিস্তান বা পাকিস্তান চলো একজন কোথাও পাওয়া গেল যে সন্ত্রাসবাদীদের বা আমার আল কায়দার লোকদের ক্রিমিনাল বলছে, টেরোরিস্ট বলতেও ভয় পাচ্ছে, ইসলামিক জঙ্গি বলতে ভয় পাচ্ছে। তো এটা ওদের জন্য খুশির খবর হতে পারে। আমি জানি না ফিরহাদ হাকিমের কি মনোভাব হচ্ছে, কি ব্যাপার, কিন্তু আমার জন্য চিন্তার ব্যাপার এবং বাংলার মানুষের জন্য চিন্তার ব্যাপার হওয়া উচিত, কলকাতার নাগরিকদের তো হওয়া উচিত। দীপাঞ্জনা, জসিমউদ্দিন রহমানির প্রসঙ্গেই আমি আসছিলাম, আপনি যখন নামটা করেই দিলেন তখন আমি প্রশ্নটাতে আসি যে জসিমউদ্দিন রহমানি, যিনি ইতিমধ্যেই আমরা যা খবর পেয়েছি যে 8জন জঙ্গিকে তিনি বাংলার করিডোর দিয়ে, বাংলাটাকেই করিডোর করে তিনি পাঠিয়ে দিয়েছেন ভারতে, ভারতের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে রয়েছে, এক এক করে কিছুজন ধরা পড়েছে। তো প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের সঙ্গেই তো নিজেদের বর্ডার শেয়ার করে না, এর বাইরেও আরো অনেকগুলো স্টেটের সঙ্গে বর্ডার শেয়ার করে। সেই সমস্ত স্টেট থেকে এই সব জঙ্গিদেরকে ঢোকানোর কোন রকম চেষ্টা বা মানে ঢোকানোর কোনো পথ নেই এদের কাছে, বাংলা থেকেই তারা ঢোকাচ্ছেন এই সমস্ত জঙ্গিদেরকে, বাংলা দিয়েই পুশ করছেন। তো এখন কি বাংলাটা জঙ্গিদের সেফ হেভেন হয়ে যাচ্ছে দিন দিন? দেখো ব্যাপারটা হচ্ছে যে আসামে কি ওরা চেষ্টা করেনি? করেছে। ত্রিপুরায় কি চেষ্টা করেনি? করেছে, এবং ওটা করে করবে। কিন্তু একটা জিনিস দেখো, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বা কোনো মন্ত্রী, কোনো রাজনৈতিক নেতা, বা তুমি যদি ত্রিপুরা দেখো, মণিপুর দেখো, কোথাও কোনো মন্ত্রী, কোনো নেতা, কোনো প্রশাসনের পদাধিকারী, তারা কি কখনো সন্ত্রাসবাদীদের ক্রিমিনাল বলছে? বলছে না। যেখানে ক্রিমিনাল বলা হবে সেখানে, যেটা আমি বারবার বলি, সহযোগী পরিবেশ, কন্ডিউসিভ এনভায়রনমেন্ট না থাকলে, যেটা আমি বলি যে জমা জল না থাকলে মশার লার্ভা হয় না, মশা জন্মায় না। দুর্ভাগ্যক্রমে পুরো পশ্চিমবঙ্গটাকে জমা জলে পরিণত করেছে এবং সন্ত্রাসবাদ নামের এই মশারা এখানেই লার্ভা ডিম পাচ্ছে, এখানেই বড় হচ্ছে। এবার এরা কামড়াচ্ছে, আরো কামড়াবে। এখন বাইরে থেকে এসে পশ্চিমবঙ্গের মশা মারছে আসাম বা জম্মু কাশ্মীর বা পাঞ্জাব। এটা আমার মনে হয় না বাংলার প্রশাসন বা বাংলার পুলিশ, বাংলার সরকার বা বাংলার নাগরিকদের জন্য একটা খুব একটা গুড অ্যাডভার্টাইজমেন্ট, আমার মনে হয় না। এটা কিন্তু দুর্ভাগ্য। মানে এটাই কিন্তু আমি বলতে যাচ্ছিলাম যে এটা কি তাহলে ইন্টেলিজেন্স ফেলিয়ার বাংলার? কারণ বাংলার যে এসটিএফ তারা এইসব খবর পাচ্ছে না, তাদেরকে খবর দিচ্ছে কাশ্মীর এসটিএফ, তাদেরকে খবর দিচ্ছে আসাম থেকে, তারপরে গিয়ে এরা ধরা পড়ছে। বাংলার এসটিএফ কিছুই বুঝতে পারছে না, এটা কি ইচ্ছাকৃত ত্রুটি নাকি ইন্টেলিজেন্স ফেলিয়ার বলে মনে করতে হবে আমাদের? দেখো, কলকাতা পুলিশ বা বাংলা পুলিশ, তাদের দক্ষতা, পেশাদারি আমার কোন রকম দ্বিধা নেই, কোন রকম অবিশ্বাস নেই।
ভারতবর্ষের যে কোনো পুলিশের সঙ্গে তারা কম্পেয়ার করতে পারে। কিন্তু পুলিশের তিনটে জিনিস হয়, হয় পুলিশ ইনএফিশিয়েন্ট, সেটাকে কিন্তু শুধরানো যায়, হয় পুলিশ ইনঅ্যাক্টিভ, এটাকেও যদি ভালো লিডারশিপ থাকে তাহলে ইনঅ্যাক্টিভকে অ্যাক্টিভ করা যায়, কিন্তু পুলিশকে যদি ডিঅ্যাক্টিভেটেড করা হয়, এটা মানুষকে বুঝতে হবে। ইনঅ্যাক্টিভ আর ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া দুটোর মধ্যে পার্থক্য কি। কেউ ঘুমিয়ে রয়েছে সেটাকে ইনঅ্যাক্টিভ বলা যায়, যে সে ঘুমিয়ে রয়েছে। আর কাউকে বলা হলো তুমি চোখ বন্ধ করে থাকো, তুমি চোখ খুলবে না, তুমি ঘুম পাক বা না পাক তুমি চোখ বন্ধ করে থাকো, তুমি কিচ্ছু দেখোনি বা তুমি কিচ্ছু শুনবে না। যেটা ওই বাংলায় তপন সিনহার সম্ভবত যে সিনেমা আতঙ্কতে ছিল না, যে মাস্টার মশাই আপনি কিছু দেখেননি, যে মাস্টার মশাইকে ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হচ্ছে। এখন এই যদি ডিঅ্যাক্টিভেশন হয় পুলিশে, এটা কিন্তু সর্বোচ্চ জায়গা থেকে আসে। এবার পুলিশ যে ইনঅ্যাক্টিভ, এবার অ্যাক্টিভটা হবে কি করে? তুমি এসটিএফ এর প্রশ্ন করছো। হু ইজ দ্য এডিজি অফ এসটিএফ? বিনীত গোয়েল। যে বিনীত গোয়েল আরজিকর হাসপাতালের সামনে দাঁড়িয়ে অ্যাকসেপ্ট করেছিল যে ইন্টেলিজেন্স ফেলিওর, ওনার হিসাবে নাকি 7,000 না 9,000 না 10,000 লোক এসে আরজি করে ভেঙে ভাঙচুর করে গেল, এবং ওনার পুলিশ, কলকাতার পুলিশ কমিশনার ছিলেন তখন, উনি কিছুই জানতেন না এবং প্রকাশ্যে স্বীকার করলেন যে আমি এটা ইন্টেলিজেন্স ফেলিওর। আর সেই লোকটাকে বসিয়ে দেওয়া হলো ডিজি এডিজি এসটিএফ করে। তো তাহলে কি করে আশা করছো বাংলার পুলিশ করবে? কারণ ওই জন্যই বসানো হয়েছিল যে আপনি ডিঅ্যাক্টিভেটেড করে রাখুন এসটিএফ কে। এটা এসটিএফ এর বদনাম, এসটিএফ এর যারা দক্ষ অফিসার, সৎ অফিসার, তাদের বদনাম। কারণ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষা বারবার কম্প্রোমাইজ হচ্ছে, আর এসটিএফ খুব বাজে বাংলায় বললে ঠুটো জগন্নাথ হয়ে বসে রয়েছে। এটা এছাড়া কিছু বলার নেই, এটা দুর্ভাগ্যের। এসটিএফ এর অফিসাররা এখন ভাবুন আপনারা কি করবেন। বিএনপি নেতারা তারা হুঙ্কার দিচ্ছেন যে তারা নাকি লুঙ্গি কষে দিল্লি দখল করতে আসবেন। আবার তারা এটাও বলছেন প্রকাশ্য মঞ্চ থেকে যে বাংলাদেশে কোনো হিন্দুদের উপর অত্যাচারই হয়নি, যা হচ্ছে সমস্ত নাকি ফেক নিউজ, সমস্ত ভুয়ো খবর। এবং এই যে ভুয়ো খবরগুলো, এগুলো নাকি মূলত ভারতীয় মিডিয়াই ছড়াচ্ছে। বলবেন? এই সমস্ত আমি গুরুত্ব দিতে গেলে বলতে হয় ওই পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে, এই সমস্তটা আমি গুরুত্ব দেই না। দিল্লি দখল করতে একবার আসুক না। আমি তো চ্যালেঞ্জ করেছিলাম যখন ওই সমস্ত কতগুলো বৃদ্ধ প্রাক্তন সেনা কর্তা লাফাতে লাফাতে বলছিল রাস্তায় 3 দিনে কলকাতা দখল করবো। 3 দিন তো অনেকদিন হয়ে গেছে, এখনো কি ইচ্ছাটা জাগেনি? তো 3 দিনে কলকাতা দখল তো দূরের কথা, আমি তো বলেছি প্রকাশ্যে টিভি চ্যানেলগুলোতে বলেছি, যার জন্য আমি এই আল কায়দার একটু প্রিয় পাত্র হয়ে গেছি। আমি তো চ্যালেঞ্জ করেছি আপনারা ভারতবর্ষের সীমান্তের 10 ফিটের মধ্যে সেই চিৎকারটা করুন, ওইখানেই কবর দিয়ে দেওয়া হবে, ওটা কোনো সন্দেহ নেই। ওইসব চিৎকারকে আমরা বিন্দু মাত্র গুরুত্ব দিচ্ছি না। আর বিএনপি বা এই অবৈধ অসাংবিধানিক এই ইউনুস, চোরটা দালাল ইউনুসের সরকার, তারা কি বলবে হিন্দু নিধন সম্পর্কে সেটা সারা বিশ্ব জানে। তো ওই ঢাকার একটা কুট্টিদের একটা কথা আছে না, যে কর্তা কইয়েন না ঘোড়ায় হাসবো। তো ইউনুসের মুখে বা বিএনপি নেতাদের মুখে সব কথা শুনলে বোধহয় ঢাকার ঘোড়ারাও এখন হাসতে শুরু করে দিয়েছে। আর চিকেন স্নেক দখল করা, সেটাও তো হুঙ্কার দিয়েছে যে চিকেন নেক্স নাকি দখল করে নেবে নিজেদের হাতে। এবার চেষ্টা করুক। আমি তো বললাম বারবার, ভারতবর্ষের সীমানা, শুধু পশ্চিমবঙ্গ কেন, আসাম, ত্রিপুরা, মণিপুরে, ভারতবর্ষের সীমানা 10 ফিটের ভেতর ঢুকুক, ঢুকে বলুক যে আমরা এই কাজগুলো করেছি, একটা লোক ফেরত যাবে না। ওরা তো বলে না যে এই জিহাদের জন্য লড়াই করলে, শাহাদাত দিলে নাকি 72 হুড়িপড়ির কাছে যাওয়া যাবে। আমরা 72 হুড়িপড়ির কাছে যাওয়ার টিকিট কনফার্ম করে দেব। ভারতের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে, প্যারামিলিটারি প্রস্তুত রয়েছে, আসুক। আমাদের সেনাবাহিনী নামাতে হবে না, আমাদের বিএসএফ এনাফ, আইটিবিপি এনাফ। একবার চেষ্টা করে দেখুন, একটা লোক আর বাড়িতে ফিরে যেতে পারবে না। দীপাঞ্জন দা, আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে ইউনুসের বিরুদ্ধে নাকি গণ অভ্যুত্থানের ডাক দিচ্ছে বিএনপি। তাহলে পরিস্থিতিটা এমন হচ্ছে যে হয়তো দেখা যাবে যে শেখ হাসিনা ওয়াজেদকে যেভাবে দেশ ছেড়ে পালাতে হয়েছিল, হয়তো ইউনুস সরকারকেও সেইভাবেই দেশ ছেড়ে পালাতে হতে পারে। তো এরকম যদি পরিস্থিতি হয়, তাহলে তো বাংলাদেশে প্রায় গৃহযুদ্ধ বাঁধার মতো একটা অবস্থা তৈরি হচ্ছে। দেখো, বাংলাদেশের এখন যা পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে আন্তর্জাতিক প্রেক্ষাপটে, ওদের অভ্যন্তরীণ ব্যাপারে, ইউনুস সম্ভবত বুঝতে পারেননি, উনি আন্ডার এস্টিমেট করেছিলেন। উনি ভেবেছিলেন যে তালে গোলে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাবেন। উনি বুঝতে পারেননি যে এটার অনেকগুলো স্টেক হোল্ডার্স রয়েছে। বাংলাদেশের ক্ষমতা দখলের জন্য বিএনপি রয়েছে,
বাংলাদেশে ক্ষমতা দখলের জন্য আওয়ামী লীগ রয়েছে, সব থেকে ভয়ঙ্কর বাংলাদেশের ক্ষমতা দখলের জন্য সন্ত্রাসবাদী গ্রুপগুলো রয়েছে, সে আল কায়দা বলো, দায়েশ বলো বা যারাই আছে, এরা কিন্তু বাংলাদেশে ক্ষমতা দখল করতে চায়। ওরা আপাতত এই সমস্ত লোকদের দিয়ে করার চেষ্টা করছে। ইউনূস এদের কথায় নাচবে ততক্ষণ ঠিক আছে, যেই মুহূর্তে প্রয়োজন শেষ হবে ছুড়ে ফেলে দেবে। আর 20 জানুয়ারির পর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে গেলে কি হবে সেটা দেখতেই পাবে, পট পরিবর্তন কিরকম হয়। চীন ইতিমধ্যে বাংলাদেশের উপর থেকে হাত সরিয়ে নিয়েছে। আমি তো বলছি যে জানুয়ারি মাসটা দেখো না, চট্টগ্রাম কক্সবাজার বাংলাদেশের সীমান্তের মধ্যে থাকবে কিনা। ওরা কলকাতা দখল করবে পরে, আগে চট্টগ্রাম কক্সবাজারটাকে বাঁচাক, পারবে না, এবং সেটা ইউনূস জানে। অভ্যন্তরীণ অর্থনীতির ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে, ওদের বস্ত্রশিল্প অলমোস্ট বন্ধ হয়ে গিয়েছে। আরে যে ডিমের দাম কমাতে পারছে না নিজের দেশে, সে দিল্লি কি দখল করবে? ওইসব ফাঁকা আওয়াজে আমরা ভীত নই, আমরা পাত্তাই দিচ্ছি না। বাট ইয়েস, উই আর প্রিপেয়ার্ড ফর প্রক্সি ওয়ার, যেটা বাংলাদেশ চেষ্টা করবে, পাকিস্তান চেষ্টা করাবে বাংলাদেশের মধ্যে দিয়ে প্রক্সি ওয়ার, ছায়া যুদ্ধ, সন্ত্রাসবাদ। সেটাকে আমাদের লড়াই করতে হবে এবং তার জন্য মানুষকে সচেতন থাকতে হবে, মিডিয়াকে সচেতন করতে হবে বাংলার মানুষকে।